ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই মেয়ের দোষ আছে। আজ অর্জনে আকাশের মৃত্যু হলো। অপয়া, অলক্ষী, হতভাগী। শুনেছিলাম জন্মে কয়েক বছর পরেই বাবা মারে খাইছে এই মাইয়া। কেমনে যে তোমরা এই মেয়েকে আকাশের বউ করে আনলে? বিয়ের 10 দিন হতে না হতে তোমাদের ছেলেকে খেয়ে ফেলছে। সুব্রতা চুপচাপ সরে যাচ্ছে, কিন্তু তার চোখে আজ পানি নেই। অন্য সময় তো না চাইতেও চোখে পানি চলে আসে, কিন্তু আজ আসছে না। কথাই আছে, অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। আকাশের হাস্যলজ্জা মুখটির দিকে তাকিয়ে আছে সুব্রতা। যেদিন থেকে তার জীবনে আকাশের ছায়া পড়েছিল, সেদিন থেকে তার জীবনে কষ্ট দুঃখ নিমেষেই উধাও হতে শুরু করেছিল। এত সুখ হয়তো তার কপালে নেই, তাই তো জীবন শুরু হওয়ার আগেই সমাপ্তি ঘটে গেল। আকাশের মা কান্না করতে করতে দৌড়ে এসে সুব্রতা চুলের মুঠিতে শক্ত করে ধরে রাগী গলায় বললেন, আজ তোর জন্যই আমার আকাশ চলে গিয়েছে আমাদের রেখে। কি যে তো করেছিলি তুই আমার ছেলেকে। হাজার বারণ করার পরেও তোকে বিয়ে করবে বলে সে প্রতিজ্ঞা করেছিল। বাপ মাকে খাইয়ে শান্তি হয়নি তোর, এখন আমার ছেলেকে শেষ করলি। আমার ছেলেকে এখন ফিরিয়ে দে আমার বুকে, না হয় তোকে আর তোর মামা মামিকে পুলিশে দিব আমি। সুব্রতার চোখে পানির আভাস কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু পারছে না চেঁচিয়ে কান্না করতে। শাশুড়ি মায়ের কথাগুলো তীরের মতো বাজছে তার বুকে। হঠাৎ করেই সেন্সলেস হয়ে পড়ে গেল ফ্লোরে। আকাশে বোন এসে বলল, সব নাটক এই মেয়ের। শুনছিলাম ওর বাপ মা কি যেন একটা কুকীর্তি করেছিল। বাপ মায়ের এই নষ্টামির দায় এখন এই মেয়ের উপরে এসে পড়েছে। যে ঘরেই যাবে সব ছাড়খাড় করে দেবে। সুব্রতাকে তার রুমে নেওয়া হলো। প্রায় 4-5 ঘন্টা পর তার সেন্স ফিরে আসাতে চোখ খুলে আবিষ্কার করলো সে নিজের রুমে শুয়ে আছে। গতকাল এই সময় সে শুয়েছিল আকাশের বুকে, কিন্তু আজ ভাবতেই তার চোখের কোণে চলে আসলো এক সমুদ্র পানি। কলেজ থেকে ফেরার সময় আকাশের সাথে অস্বাভাবিক দেখা হয় সুব্রতার। প্রথম দেখায় ভালোবেসে ফেলে আকাশ। সুব্রতা সম্পর্কে সব জেনে শুনেই বাবা মায়ের অমতে বিয়ে করে সুব্রতাকে সে একমাত্র ছেলে হয় সব রাগ অভিমান ভুলে গিয়ে মেনে নেয় ছেলে ও ছেলের বউকে। বিয়ের পর সুব্রতাকে নানান ইঙ্গিতে শায়েস্তা করতে চান আকাশের মা, অর্থাৎ আয়েশা বেগম। কিন্তু আকাশের ভালোবাসা পেয়ে শাশুড়ির দেওয়া কষ্ট সে মুখ বুজে সহ্য করে নিয়েছে এই কয়েকদিন। আজ সকালে বালতিতে জামা কাপড় রেখে সাজা যাচ্ছিল শুকানোর জন্য। দরজার কাছে যেতেই আকাশ হেঁচকা টানে বুকের ভিতর মিশিয়ে ঠোঁটো চুমু খেয়ে আদরে সুরে বলেছিল, বিকেলে আসবো তোমাকে নেওয়ার জন্য। বিয়ের পর তো আমরা কোথাও ঘুরিনি, তাই ভাবছি আজ রাতে আমরা লং ড্রাইভে যাব। হুটহাট বিয়েতে আমার সম্পর্কে অনেক কিছু অজানা তোমার। আমি চাই তুমি আমার সব জানো। আমার সম্পর্কে জানার পর যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে সেই ভালোবাসাই হবে আমার জীবনে প্রত্যাশিত ভালোবাসা। আপনার সম্পর্কে যেটুকু জেনেছি তাই আমার জন্য যথেষ্ট। আমার চোখে আপনি একজন ভালো মানুষ। যে লোক সব কিছুকে তোয়াক্কা না করে আমার মতো মেয়েকে বিয়ে করতে পারে, সেই লোককে আমি চোখ বুজে বিশ্বাস করতে পারি। তবুও আজ তোমাকে আমার সম্পর্কে অজানা কিছু তথ্য দিব। তাছাড়া আজ তোমার জন্য রয়েছে বিশেষ সারপ্রাইজ। তুমি ভীষণ ভীষণ অবাক হবে শুভ। বিকেলে লাল শাড়ি পরে সুন্দর করে সেজে থাকবে। আমি এসে একটু ওয়েট করব না কিন্তু, বলে দিলাম। সুব্রতা চুলে নাক ডুবিয়ে কথাগুলো বলল আকাশ। এমন সময় শাশুড়ি মায়ের চিৎকার শুনে বালতিটা সেখানে রেখেই দৌড়ে ছুটে গেল শাশুড়ি মায়ের কাছে। আকাশ বালতিটা হাতে নিয়ে ছাদের দিকে যেতে যেতে বলছিল, বড্ড মিস করব তোমায় শুভ। ভাবছিলাম আজকে একটু আদর করব, কিন্তু ভিলেন মায়ের জন্য পারলাম না। আকাশ বেরিয়ে পড়ল। সুব্রতা রান্নাঘরে এসে সকালের আর দুপুরে রান্না করতে ব্যস্ত হয়ে পড়ল। আজ সকালে আকাশ না খেয়ে চলে গেছে অফিসে। সুব্রতা শাড়ির আঁচল টানছে আর ভাবছে কি করে শাশুড়ি মাকে বলবে বিকালে সে ঘুরতে যাবে। তাকে তো উনি দেখতেই পারেন না,
মশলা কষানোর জন্য সামান্য পানি দিল পাতিলে। রাজ্যের বিরক্তি নিয়ে আয়েশা বেগম আসলেন। ব্রুকুসকে জিজ্ঞেস করলেন, আকাশ বলল বিকালে নাকি ঘুরতে বের হবে, রাতে ফিরতে দেরি হবে। লজ্জামাখা সুরে বলল সুব্রতা। জি মা। বিরক্তি সুরে বললেন উনি। কি জাদু করেছো তুমি আমার ছেলেকে? আগে যখনই বিয়ের কথা বলেছি ও রাজি হয়নি, কিন্তু তোমাকে দেখার পর থেকেই আমার ছেলে দিওয়ানা হয়ে গেল। আমাদের অনুমতি ছাড়াই বিয়ে করে আনলো। যাক সেসব কথা, রাতের জন্য তরকারি কেটে ফ্রিজে রেখে যেও, পরে আমি রান্না করে নিব। আচ্ছা মা। সেদিন বিকালে সুব্রতা আকাশের পছন্দ অনুযায়ী সেজেছিল। লাল শাড়ি, হাত ভর্তি চুরির টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, ঝুমকো, চোখে গাঢ় কাজল, বাঁদিকে শীতে করে চুলগুলো খোলা রেখেছিল। আকাশ বলছে, খোলা এলো চুলে তোমাকে দারুণ লাগে। খোলা এলো কি সে চুলের জন্যই তো তোমাকে ভালোবেসেছি আমি। আকাশের কথা ভাবছে আর লাজুক হাসছে সুব্রতা। বিকালে খুব সুন্দর করে সেজে অপেক্ষা করেছিল আকাশের জন্য। বিকাল গড়িয়ে সন্ধ্যা, তবুও আকাশে দেখা নেই। সন্ধ্যার পর আকাশ এসেছিল, কিন্তু লাশ হয়ে। রাস্তায় বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় তার। তারপর থেকে শুরু হয় সুব্রতার বিরুদ্ধে বাজে কথা। সেন্স ফিরে আসার পর দেয়াল গড়ির দিকে তাকালো। রাত 1:30। আকাশে জানা যাচ্ছিল রাত 10টায়। তার মানে আকাশের দাফন সম্পন্ন হয়ে গেছে। শেষবারের মতো সে দেখতে পারল না নিজের স্বামীকে। চিৎকার করে কাঁদতে থাকে সে। সুব্রতা চিৎকার শুনে আত্মীয় স্বজন সবাই এসে ভিড় জমালো। আয়েশা বেগম চিৎকার করে বললেন, এতক্ষণ নাটক করে ঘুমিয়ে থেকে এখন আসছে আমার ছেলের জন্য কান্না করতে। এই মেয়েকে যদি এক্ষুনি ঘর থেকে বের না করে দেওয়া হয় তবে আমি আত্মহত্যা করব। এই মেয়ের কারণে আমার ছেলে চলে গেছে, কিছুতেই একে আমার সংসারে থাকতে দিব না। বের হয় এক্ষুনি। ও মা মামি তো আসেই নাই, আসবেই বা কেন? অলক্ষ্মী আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা তো এখন ভেজাল মুক্ত। সুব্রতার চোখের পানিতে কারো মন গলেনি। হাজারো মিনতি সে করেছে শুধু আকাশের স্মৃতি নিয়ে বেঁচে থাকার জন্য, কিন্তু কেউ তাকে আশ্বাস দেয়নি। গভীর রাতে তাকে বের করে দেওয়া হয়েছে। পরনে সাদা শাড়ি, নাক, হাত, কান, গলা থাকা যাবতীয় গহনা সব নিয়ে গিয়েছে আকাশের মা। মামা মামির বাড়িতে তার জায়গা নেই। এখন একমাত্র রাস্তা হলো মৃত্যু। মেন রাস্তার মোড়ে এসে চলন্ত গাড়ির নিচে পড়বে বলে ঠিক করেছে সুব্রতা। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। পুরো রাস্তা ফাঁকা। শহর অঞ্চলে এই সময়ে গাড়ি গিজগিজ করে, কিন্তু আজ কোনো গাড়ি নেই। হঠাৎ দেখলো দূরে একটি গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে। সুব্রতা চোখ বুজে মৃত্যুর প্রস্তুতি নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। দূর থেকে সাদা শাড়ি পরিহিতা একজন তরুণীকে দেখে চমকে উঠল স্পন্দন। এত রাতে একজন মেয়ে, তাও আবার রাস্তায়। ব্যাপারটা সুবিধার মনে হলো না তার কাছে। গাড়ি থামিয়ে মেয়েটির কাছে এগিয়ে গেল স্পন্দন। এক্সকিউজ মি ম্যাম, এত রাতে আপনি এখানে কি করছেন? মরতে এসেছি। দুটা বাক্য মুখ থেকে বের করে ছেলেটির দিকে তাকালো সুব্রতা। চারপাশ গোলাটে হতে লাগলো তার। সেন্স হারিয়ে স্পন্দনের গায়ে হেলে পড়লো সে। এই কি হলো এটা? মরতে আসছেন ভালো কথা, আমার গায়ে পড়লেন কেন? এই জন্যই কারো সাহায্য করতে নেই। ও বিরক্তিকর। মনে হচ্ছে মেয়েটা সেন্স হারিয়েছে। আপাতত বাসায় নিয়ে যাই, পরে যা হবার হবে। এমনিতেই আম্মু ভীষণ রেগে আছে। আজ দিয়ার বার্থডে, আর আমি আজকেও লেট। এখন আবার এই মেয়ে, উফ। সুব্রতাকে পাজা কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। আর চোখে একবার তাকালো স্পন্দন। মেয়েটা ভয়ানক সুন্দরী। রাস্তায় বাজে ছেলের হাতে পড়লে খারাপ কিছু ঘটে যেতে পারে। ড্রয়িং রুমে গালে হাত দিয়ে বসে আছে দিয়া। আজ তার 18তম জন্মবার্ষিকী। বাড়ির সকলে থাকলেও তার সবচেয়ে প্রিয় ব্যক্তি অর্থাৎ তার মেজ ভাই অনুষ্ঠানে অনুপস্থিত। রাগে কষ্টে তার কান্না পাচ্ছে, কিন্তু তবুও সে কান্না না করেই রাগ করে বসে আছে। রাগের কারণে রাতের খাবারও সে খায়নি। স্পন্দনের মা মিসেস সাবিনা বেগম আদুরের গলায় বললেন, কিছু খেয়ে নে মা, জানিস তো স্পন্দন কেমন। ওর যখন যা ইচ্ছে করে ও তাই করে, কারো তো কোনো কথা শোনে না। ও একটা রোবট। শুধু শুধু রোবটের উপরে রাগ কেন করছিস? তোমার ছেলেকে আজ আমি খুন করব। জানো, আমার সব বান্ধবীদের ইনভাইট করেছিলাম শুধুমাত্র ওর জন্য। একটাকে দেখেও যদি ওর মনে প্রেম প্রেম ভাব আসে তাহলে তো আমাদেরই ভালো। কিন্তু হলো কি, সে এখনো আসেনি।
আম্মু, স্বপন্দন ভাইয়া কি সত্যি তোমার পেটের ছেলে? আমি ওই কথা ভাবি, এমন নিরামিষ ছেলে কি করে আমার পেট থেকে বের হয়ে আসছে। মাঝে মাঝে আমি ভাবি হসপিটালের লোকগুলো হয়তো আমার বাচ্চাকে রেখে এই ছেলেকে আমার কোলে দিয়েছে। জানিস তো, পালা জিনিসের মায়া বেশি, তাই তো কিছু বলি না। মেয়ের কথার সাথে তাল মিলিয়ে চলতে লাগলেন মিসেস সাবিনা বেগম। মায়েদের সব দিকে নজর রেখে সাবধানে কথা বলতে হয়। সন্তানের কষ্ট মায়ের বুকে তীরের মতো বিধে। গাড়ির শব্দে দিয়া এবং মিসেস সাবিনা বেগম আটকে উঠলেন। দিয়া ভয়ে ভয়ে মায়ের পিছনে গিয়ে বলল, আমি যে ওকে বকছি ভুলেও বলবে না ও। ওকে বলবো না, ভয় পাবি আবার বকাও দিবি। দরজায় কলিং বেল বাজার আগেই দরজা খুলে স্পন্দনের মা। স্পন্দনের কোলে একটি মেয়েকে দেখে অবাক হওয়ার মতো চরম পর্যায়ে গেলেন দিয়া আর ওর মা। রুমের ভিতরে ঢুকে সোফায় সুব্রতাকে শুয়ে দিয়ে সেও সোফায় বসে দিয়াকে বলল, এক গ্লাস পানি আনো তো দিয়া। দিয়া পানি আনতে চলে গেল। স্পন্দনের মা সন্দেহ নজরে তাকিয়ে উচ্চস্বরে বলে উঠল, মেয়েটা কে স্পন্দন? দেখে তো মনে হচ্ছে বিধবা। কোথা পেয়েছিস? মরতে আসছিল, তাও আবার আমার গাড়ির নিচে। বাঁচাতে গিয়েছিলাম, পরে অজ্ঞান হয়ে পড়েছে। ইচ্ছা থাকা না সত্ত্বেও নিয়ে আসলাম। তোমাকে তো বলেছি মেয়ে মানুষ আমার অ্যালার্জি। তোর মনে দয়া মায়া নেই? এত সুন্দর একটা মেয়েটাকে তুই রেখে আসার চিন্তা করছিস? তোর দ্বারাই সম্ভব। বাজে না বকে বলো একে কই রাখবে। ভাবছি আজকে ড্রয়িং রুমেই থাকুক, সকালে সেন্স আসলে পাশের বাসার লতিফ ভাইয়ের গাড়ি দেখিয়ে দিব। লতিফ ভাই পুলিশ ওনার গাড়িতে মরলেও সমস্যা হবে না। মিসেস সাবিনা বেগম রাগে ইচ্ছা করছে ছেলেকে ধরে কষে কয়েকটা থাপ্পড় বসাতে। অন্যের জীবন বাঁচানো ফরজ, আর সে কিনা মরার জন্য গাড়ি ঠিক করে দিচ্ছে। রেগে আগুন হয়ে বললেন, আমাদের গেস্ট রুমে মেয়েটাকে নিয়ে চল, রাতটা ওইখানেই থাকবে। আমি বরং কিছু খাবার রেখে দিই, যদি রাতে সেন্স আসে তো খেয়ে নিবে। আম্মু তুমি কি বলছো জানো? তুমি এই মেয়ে কম হলেও 60 কেজি হবে। আমার শরীরে যত এনার্জি ছিল গাড়ি থেকে নামানোর পর সব বিদায় হয়ে গিয়েছে। আপাতত ওকে কোলে নেওয়ার শক্তি আমার নেই। বিরক্ত হয়ে রাগী গলায় বললেন সাবিনা বেগম, তোকে মারার জন্য আমার শরীরে প্রচুর শক্তি আছে। ভালোই ভালো মেয়েটাকে কোলে তোল, কথা না শুনলে তোর আপুকে ডাকবো। স্পন্দন বাধ্য ছেলে মতো সুব্রতাকে কুলে নিয়ে যাবে তার আগেই দিয়া পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, তুমি কখনো জন্মদিনের দিন কান্না করেছো ভাইয়া? এক গ্লাস পানি শেষ করে সুব্রতাকে কোলে নিয়ে যেতে যেতে বলল, জন্মের পর যদি কান্না না করতাম তাহলে নার্স, ডক্টর, আমার আপন বাবা মা আমাকে মৃত সন্তান ভেবে কবরে ট্রান্সফার করে দিত। ভাগ্যিস কান্না করেছিলাম সেদিন। স্পন্দন চলে গেল। দিয়া এবার ভ্যাভ্যা করে কাঁদতে শুরু করলো। সে বোঝাতে চেয়েছে এটা তার ওভার স্মার্ট ভাই, বুঝেছে আরেকটা। সকালের দিকে সুব্রতা সেন্স ফিরে আসলো। নিজেকে রুমে আবিষ্কার করে আটকে উঠলো। চোখ মিলে তাকিয়ে রুমটা পর্যবেক্ষণ করলো সে কোথায়। মনে মনে বলল, সুইসাইড করলে তো সারা জীবন জাহান্নামী হতে হয়, তাহলে আমি কোথায়? তার মানে এখনো মারা যাইনি আমি। দীর্ঘশ্বাস ছেড়ে বিছানা থেকে উঠতে যাবে, আবারও মাথা ঘুরালো। গতকাল থেকে না খেয়ে থাকার কারণে শরীর বড্ড ক্লান্ত তার। চোখ জোড়া বারবার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। পেটের ভিতর তো প্রচন্ড ক্ষুধা তার। হঠাৎ টেবিলের দিকে চোখ যেতেই খুশি হলো সে। পানির জগ প্লেটে কিছু রেখে ডেকে রাখা হয়েছে। এখন তার ফ্রেশ হবার মতো মন মানসিকতা নেই। খাটে বসেই জগ থেকে পানি গ্লাসে ঢেলে কুলি করে ফ্লোরে পানি ফেললো। 4টা পাউরুটি, একটা পরোটা, ডিমবাজির দিকেই সেখানে বসে গদগদ করে খেয়ে নিল। স্পন্দন আসছিল মেয়েটি জেগেছে কিনা দেখতে। দরজার কাছে আসতেই সুব্রতার রাক্ষসীর মতো খাবার খাওয়া দেখে বুকে সোরা বলে ফু দিল। বিড়বিড় করে বলা শুরু করলো, হে আল্লাহ, রাস্তা থেকে মানুষ নয় রাক্ষসী কোলে করে নিয়ে এসেছি। এই জন্যই বলি এত ওজন কেন? খাবার খেয়ে পেট বাবাজিকে শান্ত করে সুব্রতা উঠে দাঁড়ালো। শরীর এখনো ক্লান্ত তাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলো না। মাথা ধরে খাটে উপর বসে পড়লো। আকাশের কথা তার মাথায় আনতে আবারও কান্না করতে লাগলো। কারো মৃত্যু জন্ম নিয়ে তো তার কোনো হাত নেই। আল্লাহ তাআলা যখন যা চাইবেন তাই হবে। তাহলে কেন সবাই তাকে দোষ করছে? আচ্ছা, যাদের বাবা মা নেই তাদের কি তাহলে সমাজ নিচু চোখে দেখে? স্পন্দন তখন শব্দ করে বলল, শুনুন,
মরার জন্য আমার গাড়ি যথার্থ নয়, কারণ আমি থানা পুলিশ মোটেও লাইক করি না। আপনাকে ফ্রিতে উপদেশ দিচ্ছি মরার জন্য। আমাদের পাশের বাসার লতিফ ভাই আছে, জন্মগতভাবে সে আমার শত্রু। ওর গাড়ির নিচে শুয়ে থাকবেন। তাছাড়া বেটা পুলিশ তেমন কিছু হবে না, তবু কিছু টাকা ব্যয় করবে, তাই আমার জন্য অনেক। আপনাকে একটা বস্তার ভিতর ভরে আমি ওই লোকের গাড়ির নিচে ফেলে আসবো। কত ভালো আইডিয়া দেখেছেন? সুব্রতা ভীষণ অবাক, এই প্রথম কেউ কাউকে মারার জন্য এত উৎসাহ করছে। সুব্রতা ভাবছে লোকটা পাগল কিনা। স্পন্দন আরো কিছু উপদেশ দিতে যাবে, তার আগেই ওর মা এসে ধমক দিয়ে সুব্রতার কাছে এসে বসলো। ওর কথা বাদ দাও, সব সময় শুধু বাজে বকে। এখন বলো মা, কি হয়েছে তোমার? সুসাইড কেন করতে গিয়েছিলে? মিসেস সাবিনা বেগমের কথা শুনে কান্না করতে থাকে সুব্রতা। সুব্রতার কান্না স্পন্দনের কাছে ন্যাকামি ছাড়া আর অন্য কিছু মনে হলো না। মিসেস সাবিনা বেগম সুব্রতার মাথায় হাত বুলিয়ে মিষ্টি এসে বললেন, বলো মা, কি হয়েছে তোমার? আজ আমার বিয়ের বয়স 11তে। গতকাল আমার হাজবেন্ড বাইক অ্যাক্সিডেন্টে মারা যান। ওনার মৃত্যুর জন্য দায়ী নাকি আমি, সেই কারণে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়। ছোটবেলায় আমার আব্বু আম্মু মারা যান, আমি মামা মামির কাছে ছিলাম এতদিন, কিন্তু ওনারাও আমাকে তাদের বাসায় জায়গা দিবেন না। এখন বলুন আন্টি, সুইসাইড ছাড়া আমার হাতে আর কোনো রাস্তা আছে? ছোট থেকেই কষ্ট সহ্য করে আসছি, আর নিতেও পারছি না আমি। হাউমাউ করে কেঁদে উঠল সুব্রতা। মিসেস সাবিনা বেগমের চোখেও পানি, শুধু পানি নেই স্পন্দনের চোখে। সে বিরক্তি সহকারে কথাগুলো শুনছে। তার কাছে এই কান্না অভিনয় ছাড়া আর কিছুই নয়। মিসেস সাবিনা বেগম সুব্রতাকে বোঝাতে লাগলেন, মা, সুসাইড কোনো সমাধান নয়, বরং অভিশাপ। দুনিয়ার সামান্য কষ্ট যদি সহ্য করতে না পারো, তাহলে পরকালের কষ্ট কিভাবে সহ্য করবে? ইসলামে আত্মহত্যা মহাপাপ ও অত্যন্ত ঘৃণাকার সত্য হওয়াও এমন অনেক লোক আছে যারা জীবনযাপনের কঠিন দুঃখ, দুর্দশা ও ব্যর্থতার গ্লানি থেকে পরিত্রাণের জন্য অথবা জেদের বশবর্তী হয়ে বেছে নেয় আত্মহরণের পথ। কিন্তু ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা ও ধীর আস্থা থাকলে কারো আত্মহত্যার মতো ক্লেশকর পথে পা বাড়াতে হয় না। সুসাইড যারা করে তারা জীবনও জান্নাতবাসী হবে না। আমি চাই না তোমার ফুলের মতো জীবনটা একটা ভুল সিদ্ধান্তের জন্য নষ্ট হয়ে যায়। সুব্রতা এক মনে কথাগুলো শুনল। আসলেই তো সে অনেক বড় ভুল করতে চেয়েছিল, যে ভুলে ক্ষমা কখনো হয় না। মিসেস সাবিনা বেগমের কথায় সে যেন আজ নিজের মাকে খুঁজে পেয়েছে। স্পন্দন মায়ের কথা শোনার পর সুব্রতার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, তার মানে আমি এখন ওই লতিফ ভাইকে শাস্তি দিতে পারবো না? ওকে, সমস্যা নেই তো। মিসেস বিধবা কখন বের হবেন আমাদের বাসা থেকে? আমি নিজের লোক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আমার বাসায় অ্যালাউ করি না। সো এখন খাওয়া দাওয়া শেষ, বের হন। তাছাড়া আমার প্রচুর কাজ, এইখানে বসে টাইম নষ্ট করার কোনো ইচ্ছা আমার নেই। সুব্রতা কিছু বলতে যাবে, তার আগেই মিসেস সাবিনা বেগম তেজি গলায় বলে উঠলেন, স্পন্দন, তুই দিন দিন অমানুষে পরিণত হচ্ছিস। কেউ কাউকে এভাবে বিধবা বলে? মুখের ভাষা ঠিক কর, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমাকে আমি খুব ভালোভাবে জানি আম্মু, থাক সেসব কথা। এখন এই মেয়েকে বলো কখন বিদায় হবে আমার বাসা থেকে। সুব্রতা এখানেই থাকবে, যতদিন না পর্যন্ত ওর নিজ মাথা রাখার জায়গা না হয় সেখানেই থাকবে। স্পন্দন আর কথা না বাড়িয়ে রাগ দেখিয়ে চলে গেল। মায়ের এই সিদ্ধান্ত সে কিছুতেই মেনে নিতে পারছে না, কিন্তু বাহিরে মানুষের সামনে মায়ের সিদ্ধান্ত না মানলে মায়ের অসম্মান হবে, তাই সে কথা না বাড়িয়ে চলে গেল। মেজ ভাইকে রাগান্বিত হয়ে যেতে দেখে ডুব গেল দিয়া। ভয়ে ভয়ে গেস্ট রুমে প্রবেশ করে সুব্রতাকে দেখে মিষ্টি এসে বলল, হ্যালো আপু, আমি দিয়া, তুমি? সুব্রতা। ওয়াও, কি কিউট নাম তোমার। সুব্রতাকে জড়িয়ে ধরল সে। মিসেস সাবিনা বেগমকে উদ্দেশ্য করে বলল, তোর একটা জামা সুব্রতাকে দে, বিকালে না হয় ওকে নিয়ে শপিংয়ে যাবি। সুব্রতা মাথা নিচু করে বলল, আমি সাদা রং ছাড়া অন্য রঙের জামা পরবো না আন্টি। মা, এখন এসব মানা হয় না। স্বামী থাক কিংবা মারা যাওয়াতে একজন মেয়ে তার সাজতে বারণ নেই। একজন মেয়ে তার ইচ্ছা মতো সাজতে পারে, কিন্তু স্বামীর মঙ্গল অমঙ্গলের জন্য সাজা এটা ঠিক না মা। আন্টি, সাজ জিনিসটা আমার বরাবরই অপছন্দ। তাছাড়া আমি সাদা রং বেশি ভালোবাসি। সমস্যা নেই, আমি শাড়িতেই থাকতে পারবো। সুব্রতার সাথে কথায় না পেরে হার মানলেন মিসেস সাবিনা বেগম। দিয়া উৎসুক কণ্ঠে বলল, আম্মু,
আমার একটা সাদা জামা আছে, তবে হালকা গোলাপি, ওইটা পরবে আপু। সুব্রতা মাথা উপর নিচ করে বোঝালো সে পরবে, কারণ শাড়ি থেকে গামের গন্ধ বেশি আসছে। এই শাড়ি পরে আর থাকা সম্ভব নয় তার। দিয়া তার জামা আনতে তার রুমে চলে গেল। সুব্রতা, তুমি বরং দিয়ার জন্য অপেক্ষা করো, আমি রুমে যাচ্ছি। তোমার আঙ্কেল আর দিয়ার বড় ভাই বের হবে এখন। আচ্ছা আন্টি। স্পন্দন নিজের রুমে এসে দরজা বন্ধ করে টমকে ডাকলো। একদম কালো খুসখুসে একটি কুকুর দৌড়ে এসে স্পন্দনের সামনে দাঁড়ালো। স্পন্দন টমিকে কুলে নিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। টমি ওর পুরো শরীর জিহ্বা দিয়ে আদর করে গেউ গেউ করলো কিছুক্ষণ। কি হলো মহারাজের আজকে এত আদর কেন করছিস? কিছু চাই তোর? ছি টমি, যেখানে আমি সিঙ্গেল সেখানে তুই বউ চাচ্ছিস? আশা করিনি তোর কাছ থেকে। তোকে বিয়ারের বোতল কিনে দিতে হবে, তাও 5টা। ছ্যাঁকা খাইছিস? পাশের বিল্ডিং এর একটি বিড়ালের প্রেমে কুকুর জাতির নাম বদনাম করবি তুই? কুকুর হয়ে কিনা বিড়ালের প্রেমে তোকে তো নোবেল দেওয়া উচিত। টমি কুল থেকে নেমে নিজের জায়গায় গিয়ে চুপটি মেরে বসে রইল। স্পন্দন তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। দিয়া, সুব্রতা এবং কাজের মহিলা অর্থাৎ টনির মা একসাথে ফ্লোরে বসে আছে। দিয়া হাতে আপেল, সে কামড় দিচ্ছে আর কথা বলছে। সুব্রতা টনির মাকে সাহায্য করছে। টনির মা চালের দান খুঁজছে। দিয়া ব্রুজোরা নাচিয়ে জিজ্ঞেস করলো, একটু আগেই তো খেলাম, তাহলে এখন আবার এইসব কাজ কেন করছো টুনির মা? দুপুরে খাবেন না ছোট আপা? ও সরি, ভুলেই গিয়েছিলাম দুপুরে যে খেতে হবে। ওয়েট, আমি তোমাকে সাহায্য করছি। ওয়াশরুম থেকে বের হয়ে কালো টি শার্ট গায়ে দিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ল স্পন্দন। কিছুক্ষণ পর তাকে বের হতে হবে, কিন্তু এখন তার চায়ের নেশা ধরেছে ভীষণ। মায়ের ফোনে কল দিয়ে, আমার রুমে তাড়াতাড়ি 1 কাপ চা পাঠাও। অপর প্রান্তের মানুষটির কিছু বলার আগেই ফোনটা কেটে দিল স্পন্দন। মিসেস সাবিনা বেগম সুব্রতার রুমে ফোন রেখে চলে গিয়েছিলেন। ফোনের শব্দে রিসিভ করতেই উপাসের গম্ভীর মানুষটির অর্ডার শুনে কিছু বলতে যাবে তার আগেই কল কেটে দিল লোকটি। এই ছেলেমেয়েরা নিজেকে কি ভাবে? দেশের প্রধানমন্ত্রী? কথা নেই বার্তা নেই, অর্ডার করা শুরু করেছে। বলি আমাকে একটি সুযোগ দিতি এইটা বলার জন্য যে আমি তোর মা নই, আমি সুব্রতা। এখন কি করব? আন্টিকে গিয়ে বলে আসি। ফোনটা হাতে নিয়ে মিসেস সাবিনা বেগমকে খুঁজতে লাগলো সুব্রতা। সুব্রতার উকিঝুঁকি দেখে টনির মা বলল, বড় ম্যাডাম পাশে পাশে গিয়েছে, কিছু দরকার পড়লে আমাকে বলো। স্পন্দন স্যারের জন্য চা পাঠাতে বলেছেন। ওই খবিশ লোকটার জন্য চা আমি বানাতে পারবো না। 1 নম্বরের খবিশ লোক। এত ভালো বড় ম্যাডাম, বড় সাহেব, বড় ভাই, ছোট আপা, কিন্তু ওই লোকটা কেন বজমাদাতি হলো বুঝলাম না। জানো, একবার খাবার খাওয়ার জন্য ডাকতে গিয়েছিলাম, আমার দিকে এমনভাবে তাকিয়েছে মনে হয়েছে রাক্ষস তাকিয়েছে। সুব্রতা এক মনে কথাগুলো শুনল। হঠাৎ আবারও ফোন আসলো। রিসিভ করার সাথে সাথে স্পন্দন বলে উঠল, মাথা ধরেছে ভীষণ। গতকাল ওই মেয়েটার চিন্তায় ঘুম হয়নি। প্লিজ 1 কাপ চা দাও। সুব্রতার মুখ থেকে একটা উচ্চারণ বেশি আসলো। স্পন্দন ফোন কেটে দিল। সুব্রতা গ্যাসে 2 কাপের মতো পানি দিয়ে নিজের পছন্দ অনুযায়ী চা বানালো। তেজপাতা, আদা, এলাচি, দারুচিনি দিয়ে চা বানিয়ে 2 কাপে ঢেলে 1 কাপ নিচে রেখে আরেক কাপ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগলো। আচমকা মনে পড়লো সে তো কার কোনটা রুম জানে না। উপর থেকে জিজ্ঞেস করলো টনির মাকে, ওনার রুম কোনটা? একদম সিঁড়ি সোজা ওইটাই। যাচ্ছ তো, দেখো কেমন আচরণ করে। সুব্রতা টনির মায়ের কথায় কান না দিয়ে এগিয়ে গেল স্পন্দনের রুমে। রুমের কাছে যেতেই তার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। দরজায় কড়া নাড়াতেই স্পন্দন বলল, দরজা খোলা আছে। সাহস জুগিয়ে সুব্রতা রুমের ভিতরে ঢুকলো। স্পন্দন মন দিয়ে কাজ করছে। চুপি চুপি চায়ের কাপটা রাখতে যাবে, টমি এসে জোরে জোরে গিয়ে গিয়ে করতে লাগলো। সুব্রতা ভয়ে চায়ের কাপটা হাত থেকে ফেলে দিল। গরম চা স্পন্দনের পায়ে এসে পড়ল। গরম চোখে সুব্রতার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, ইউ, চোখে দেখতে পান না? গরম চা কি আমার পায়ে ফেলার জন্য অর্ডার করেছি? তাছাড়া আমার রুমে আপনি কি করছেন? ভয় ভয়ে বলল সুব্রতা। আন্টি বাসায় নেই। তো টুনির মা কোথায়? সেও কি বাসায় নেই? উনি ভয় পান আপনাকে। কেন? আমি বাঘ নাকি ভাল্লুক যে উনি আমায় ভয় পায়? ওনাকে কি আমি খেয়ে ফেলবো?
এখন আপনি সাহস দেখিয়ে চলে আসছেন আমার রুমে। খুব সাহস আপনার, তাই না? আপনিই তো বলেছিলেন আপনার মাথা ব্যথা করছে, তাই তো চা নিয়ে আসলাম। আপনার এই কুত্তাই তো আমাকে ভয় দেখালো। টমি আবারও গেউ গেউ করে উঠল। স্পন্দন টমির দিকে তাকিয়ে আবার সুব্রতার দিকে তাকালো, শান্ত গলায় বলল, কুত্তা কি? ওর নাম টমি। আজকের পর থেকে সম্মান দিয়ে কথা বলবেন। আপনার টমি কালো কেন? দেখলেই তো ভয় করে। সাদা কুকুর আনতে পারলেন না? টমি এবার রেগে গিয়ে সুব্রতার কাছে এসে গেউ গেউ করতে লাগলো। সুব্রতা ভয় পেয়ে স্পন্দনকে জড়িয়ে ধরল। স্পন্দন তো রেগে আগুন। সে মেয়ে মানুষ মোটেও দেখতে পারে না, আর সুব্রতা কিনা তাকে জড়িয়ে ধরেছে। সুব্রতার হাত জোর করে চেপে ধরে রাগান্বিত স্বরে বলল, আমার আশেপাশে মোটেও আসবেন না, খুন করে ফেলবো। আমার রুমে যদি আরেকবার এসেছেন তাহলে খবর আছে আপনার। হাতে লাগছে আমার। সুব্রতা ভয় পেয়ে চলে যেতে নিলে সামনে টমি এসে পথ আটকালো। এখন শুধু হাতে ব্যথা পাচ্ছেন, আমার কথা না শুনলে গলা চেপে ধরবো। সাদা দাঁতগুলো তার বের করে সুব্রতার কাছে আসতে লাগলো। সুব্রতা এবার কান্না করতে করতে স্পন্দনকে পিছন থেকে জোরে জোরে বলল, আর জীবনও আপনার রুমে আসবো না। প্লিজ এই কুকুরের কাছ থেকে রক্ষা করুন। কুকুর বললে তো কামড় দিবেই। টমি ডাকুন। পশুদের ভালোবাসুন, তাহলে দেখবেন তারাও আপনাকে ভালোবাসবে। ওকে ওকে, এখন টমির কাছ থেকে তো বাঁচান। স্পন্দন টমিকে ইশারা দিতেই টমি পথ থেকে সরে দাঁড়ালো। সোফায় উঠে আরামসে শুয়ে পড়ল টমি। সুব্রতা স্পন্দনকে ছেড়ে দরজার কাছে যেতেই স্পন্দন আবারও বলল, আমি এখন অফিসে যাব। প্রথম চা তো নষ্ট করে ফেললেন, এখন আরেক কাপ চা বানান, আমি 5 মিনিটের ভিতরে আসছি। সুব্রতা হ্যাবত কথা বুঝিয়ে নিচে নামলো। তাকে দেখে টনির মা চোখ বড় বড় করে বলল, তুমি বেঁচে আছো? ভাবছিলাম তো এই বুঝি শেষ। কিছু বলিনি তো তোমাকে খবিশ লোকটা? না। সুব্রতা রান্নাঘরে গিয়ে তার বানানো চা গরম করে অপেক্ষা করতে লাগলো। স্পন্দন ড্রয়িং রুমের কাছে এসে রান্নাঘরের দিকে তাকিয়ে বলল, চা হয়েছে মিসেস সুব্রতা? সুব্রতা চা স্পন্দনের হাতে ধরিয়ে দিয়ে নিজের রুমের দিকে যেতে লাগলো। প্রথম চুমুকেই স্পন্দন যেন চায়ের প্রেমে পড়ে গেল। এই প্রথম কারো প্রশংসা করলো সে। চায়ের কাপটা দু ঠোঁটে স্পর্শ করে প্রশংসার পঞ্চমুখ হয়ে সুব্রতার দিকে তাকিয়ে বলল, চা তো দেখছি ভীষণ ভালো পারেন। আজকের পর থেকে আমার চা আপনিই বানাবেন, ফ্রিতে থাকবেন আমার বাসায়। এইটুকু তো আমার জন্য করতেই পারেন, তাই নয় কি? সুব্রতা পিছনে না ঘুরে জবাব দিল, সব কাজই পারি আমি, সমস্যা নেই। আজকের পর থেকে আপনার চা আমি বানিয়ে দিব, তবু যদি মাথার উপর থেকে অন্যের ঘরে হওয়ার উপধিটা খুঁজে। বিকেলে পুরো আলমারি জুড়ে সমস্ত কাপড় চোপড় এলোমেলো করে দেখছে দিয়া। এত এত জামার মাঝেও সে পরার মতো জামা খুঁজে পাচ্ছে না। বারবার হতাশ দৃষ্টি জামা কাপড়ের দিকে নিক্ষেপ করছে। একবার গোলাপি আরেকবার সবুজ, এইভাবে সবগুলো জামা সে চোখ বুলিয়ে নিল। না, কিছুতেই সে নিজের প্রিয় জামাগুলো খুঁজে পাচ্ছে না। এক প্রকার বহু কষ্টে নিজের ভিতরে জমে রাখা কষ্ট প্রকাশ করলো সে। জোরে জোরে কান্না করতে করতে মায়ের রুমের কাছে যেতেই মিসেস সাবিনা বেগম অবাক হওয়ার দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। কি হয়েছে? কান্না কেন করছিস? আম্মু গো, আমার কোনো জামা নেই, পরার মতো কোনো জামা খুঁজে পাচ্ছি না আমি। মেয়ের এমন আশ্চর্যজনক কথায় ভীষণ রকমের আশ্চর্য হলেন উনি। বাসায় তার এত জামা, মাসে সে কম হলেও 6 থেকে 7 সেট করে শপিং করে, এখন নাকি তার পরার মতো জামা নেই। বিষয়টা সত্যি আশ্চর্যজনক। কেন, কিছুদিন আগে না কিনে আনলিম? ওগুলো কোথায়? দেখতে ভালো লাগে না, এখন আমি কি গায়ে দিয়ে শপিং করতে যাব আম্মু? একরাশ বিরক্তি ও রাগী দৃষ্টি নিয়ে বললেন, আমার শাড়ি পরে যা। কথায় আছে, এই জগতে হায় যে বেশি চায়, আছে যার ভুড়ি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। তোর এত কিছু টাকা সত্ত্বেও মন ভরে না। কষ্টে থাকলে বুঝতে পারতি কেমন লাগে। মায়ের কথায় কষ্ট পেয়ে চলে যায় দিয়া। তার সমস্যা কিনা তার মা বুঝছে না। রাগে কষ্টে মেজ ভাইয়ের কাছে ফোন দিয়ে কান্নামাখা কণ্ঠে বলতে লাগলো, ভাইয়া বলো। আমার কোনো জামা নেই, আমাকে কিছু জামা কিনে দিবে? ধরো এগুলো আমাকে বিয়েতে গিফট করছো, বিয়ের পর তো এমনিই দিবে তাই না? তারপর ম্যাচিং জুতা, কানের দুল, লেডিস ব্যাগ, নিউ ব্র্যান্ডের ব্যাগ এসেছে অনেক, দেখতে খুব হ্যাপি। তারপর
তারপর কি করছো? দিবে কিনা বলো। তারপর ধ্যান, কেউ আমাকে ভালোবাসে না। স্পন্দনের সাথে রাগ দেখে ফোন কেটে দিল দিয়া। ফোন কেটে দেওয়ার পরপরেই স্পন্দন ফোন দিল। সবার কাছে সে গম্ভীর থাকলেও ছোট বোনের সাথে সে মিশুক। অন্যদের বুঝতে দেয় না যে সে ছোট বোনের অতি প্রিয় একজন মানুষ। বোনের আবদার তাকে তো পূরণ করতেই হবে।